এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, তোমাদের মধ্যে হয়তো অনেকেই জেনে থাকবে, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এই মিড ডে মিল প্রকল্প বা যেটা বর্তমানে আমরা পিএম পোষণ নামে চিনি, এই প্রকল্পের ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। তাই আজকের ক্লাসে আমরা দেখব সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এই মিড ডে মিল প্রকল্প বা পিএম পোষণ প্রকল্পের ওপর কী কী পরিবর্তন নিয়ে এসেছে, কী কী আপডেট তথ্য আমাদের জানতে হবে। দেখো, যেহেতু তোমরা প্রত্যেকে আগামী দিনে ইন্টারভিউ দেবে, তাই মিড ডে মিলের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প তোমাদের ইন্টারভিউয়ের নিরিখে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রত্যেককে আপডেট তথ্য কিন্তু অতি অবশ্যই জেনে যেতে হবে। আর যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তাই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, তোমাদেরকে এর আগে আমি মিড ডে মিল সম্পর্কে একটা ক্লাস দিয়েছিলাম, তোমরা জানো, 1 নম্বর ক্লাস, যেটা তোমরা এখন বর্তমানে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ক্লাসে মিড ডে মিল সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি আলোচনা করেছি এবং তোমরা সেখানেতে অনেকজন ভিডিও দেখেছো এবং দেখবে সেখানে পয়েন্ট আকারে মিড ডে মিলের ইতিহাস থেকে শুরু করে কোথায় কত টাকা বরাদ্দ এবং কি ক্ষেত্রে কি কি সেখানে পুষ্টি উপাদান রয়েছে, সমস্তটাই ওখানে আলোচনা কিন্তু আমি করেছি। তাই এই ক্লাসটিতে আমি কিন্তু আর এগুলো নিয়ে ডিটেলসে আলোচনাতে যাচ্ছি না। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অতি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কে গিয়ে আগের ক্লাসটি অতি অবশ্যই দেখে নেবে। এখানে যদি আমি সেটা বলতে যাই তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, তাই সেগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। তো তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আমরা সরাসরি এখন চলে যাব যেগুলো এই মুহূর্তে আমাদেরকে জানতে হবে, অর্থাৎ আপডেট যে জায়গাগুলো সেগুলো আমরা দেখব। তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো, আমি এই পুরো পিডিএফটা বা এই যে মেটেরিয়ালসটা, এটা পুরোটাকে আমি আপডেট করে দিয়েছি। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে যেগুলো আপডেট আমাদের প্রয়োজন রয়েছে সেগুলো পুরোটা আমি তোমাদের আপডেট করিয়ে দেব, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না, যতটুকু দরকার আমাদের ইন্টারভিউয়ের জন্য। আর দেখো, আপডেট তথ্য কিন্তু অতি অবশ্যই প্রত্যেককে জেনে যেতে হবে, কারণ আপডেট তথ্য ছাড়া তুমি কিন্তু কোনোভাবে ইন্টারভিউ পাস করতে পারবে না। দেখো, এখানে আমি মিড ডে মিল স্কিমের যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো দেখো তোমাদের ওয়ান লাইনার আকারে কিন্তু আমি এখানেতে পয়েন্ট আকারে তুলে ধরেছি। তো এগুলো কিন্তু ওই ক্লাসটাতেও আমি বলেছি, এখানে আরও এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আমি আর ডিটেলসে বলতে যাচ্ছি না। তো মেনলি যে জায়গাটা আমাদেরকে জানতে হবে সেটা আমি এখান থেকে শুরু করছি, কারণ এটা না বললে হয়তো পরবর্তী যে জায়গাটায় আমি যাব সেটা তোমরা বুঝতে পারবে না। দেখো, এই যে জায়গাটা তোমরা অনেকেই জানবে যে মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে মূলত প্রাথমিক বা উচ্চ প্রাথমিক স্তরে আমরা জানি যে মিড ডে মিল মূলত প্রাক প্রাথমিক থেকে বা যেটাকে আমরা বালভাটিকা বলি, সেখান থেকে শুরু করে একদম অষ্টম শ্রেণী পর্যন্ত বা উচ্চ প্রাথমিক পর্যন্ত মিড ডে মিল প্রদান করা হয়। এখন নর্মালি আমাদের কি হয় না, রাজ্য কিন্তু মিড ডে মিলের যে অর্থ যেটা বরাদ্দ করা হয়, একটা শিশুর প্রতি যে অর্থটা বরাদ্দ করা হয় তার 40% কিন্তু আমাদের রাজ্য দিয়ে থাকে আর 60% কেন্দ্র দিয়ে থাকে, এটা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে। কিন্তু উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, মানে 7 সিস্টার যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে যে রাজ্য কিন্তু 10% দেয় আর বাকি 90% কিন্তু কেন্দ্র দিয়ে থাকে। আর কেন্দ্রশাসিত অঞ্চল যেহেতু সেখানেতে কেন্দ্রের শাসন চলছে, তাই এখানে কিন্তু পুরোটাই অর্থাৎ 100%ই কিন্তু আমাদের কেন্দ্র দিয়ে থাকে, অর্থাৎ যে বরাদ্দ অর্থটা বললাম সেটা। এবার এখানে তোমাদের একটু মনে রাখতে হবে, দেখো রিসেন্টলি এই যে প্রত্যেকটা লাইন কিন্তু ভালো করে পড়বে। 2026 সালে মে মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের যে মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে যে প্রাথমিক যে স্তরটা আমরা বলি, যেটা প্রি প্রাইমারি থেকে বা প্রাক প্রাথমিক থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত, সেখানে প্রত্যেকটা শিশুর জন্য বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা করে, যেখানে আমাদের কেন্দ্র দিত 4 টাকা 7 পয়সা আর রাজ্য দিত আমাদের 2 টাকা 71 পয়সা, মানে 60-40 রেশিওতে। এবার এটা কিন্তু আগে ছিল, দেখো প্রত্যেকটা লাইন কিন্তু ভালো করে পড়বে, এখানে কিন্তু দেখো অতি অবশ্যই এটা মে মাস পর্যন্ত এই অর্থটা কিন্তু ছিল, কিন্তু সম্প্রতি তোমরা প্রত্যেকে জেনে থাকবে, তো এটা কিন্তু আমাদের অর্থটা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা শিশুর জন্য যে বরাদ্দ অর্থ সেটা কিন্তু বাড়ানো হয়েছে। এটা বলছি কেন, তার কারণ কি, পরবর্তী স্টেজে যখন আমি এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনাতে যাব, তখন কিন্তু এই ডেটাগুলো কাজে লাগবে, বুঝতে সুবিধা হবে। দেখো, ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু আমাদের চালের যে টাকাটা সেটা কিন্তু ধরা হয় না, কারণ চাল আলাদা করে দেওয়া হয়, সেটা আমি তোমাদের আগে বলেছি। এবার দেখো, এই 2026 সালের যে জুলাই মাস, এই জুলাই মাস অনুযায়ী, কারণ আমি ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করছি, তাই এই জুলাই মাস অনুযায়ী কিন্তু
পশ্চিমবঙ্গের যে মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে যে উচ্চ প্রাথমিক, যেটা আমরা 6 to 8 বা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, এটার ক্ষেত্রে প্রত্যেকটা শিশুর জন্য কিন্তু 10 টাকা 17 পয়সা যেটা বরাদ্দ আগে ছিল সেটাই কিন্তু এখনও রয়েছে। এক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন আমার এই প্রাইমারিতে হয়েছে, তাই অতি অবশ্যই ভালো করে এই জায়গাটা লক্ষ্য রাখবে। ঠিক আছে? তো এবারে আমি তোমাদেরকে এই জায়গাটা বলে রাখি। আর এখানেও কিন্তু এই যে তোমার যেটা আমরা বললাম যে উচ্চ প্রাথমিক, এখানেও কিন্তু এই চালের জন্য যে টাকা সেটা কিন্তু এটার মধ্যে ধরা হয় না, ওটার ক্ষেত্রেও কিন্তু আলাদা করে দেওয়া হয়। এবার দেখো আমি তোমাদের এখানটা আর একটু ক্লিয়ার করে দিই। এই যে অর্থটা, এই অর্থটা কিন্তু সেই সময়েতে, অর্থাৎ মানে তোমার এই মে মাস পর্যন্ত এই অর্থটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কেবলমাত্র যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরাদ্দ ছিল এমনটা নয়, মানে শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য যে বরাদ্দ ছিল এমনটা নয়, এটা প্রত্যেকটা রাজ্যের জন্য কেন্দ্র, অ্যাকচুয়ালি কেন্দ্র তো চার্ট দেয়, তো কেন্দ্র কিন্তু লাস্ট অবধি এখনো পর্যন্ত মানে যে চার্ট সর্বশেষ যে আপডেট, তাদের আপডেট অনুযায়ী তারা কিন্তু প্রত্যেকটা শিশু পিছু 6 টাকা 78 পয়সা করেই দিয়ে থাকে প্রাইমারি স্টেজে। আর আপার প্রাইমারি স্টেজে কিন্তু 10 টাকা 17 পয়সা এই চাটাই কিন্তু অর্থটা দিয়ে থাকে, যেখানেতে আমার কেন্দ্র 60% আর রাজ্য 40%। এবার দেখো তোমরা সেটা দেখতে পাচ্ছ যে এই যে অর্থটা, এই অর্থটার ক্ষেত্রে তোমরা যেটা আমি তোমাদের আগে বললাম যে রেশিওটা, সেটাই দেখো এখানেতে দেওয়া রয়েছে। ঠিক আছে? যেমন তোমার যেগুলো আমার উত্তর পূর্ব ভারতে যে সমস্ত রাজ্য, সেটা 90:10 অনুপাতে দেওয়া হয়, আর যেটা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল সেটা 100%ই কিন্তু আমাদের কেন্দ্র দিয়ে থাকে। এবার এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই জানতে হবে। দেখো এই যে অর্থটা যেটা বরাদ্দ থাকে, আমরা দেখলাম প্রাথমিকের ক্ষেত্রে 6 টাকা 78 পয়সা করে কিন্তু প্রত্যেকটা শিশুর পিছু বরাদ্দ ছিল, কিন্তু রাজ্য যদি চায় তারা কিন্তু এই অর্থটা বাড়াতে পারে। মানে ধরো এই যে এখানে চারটা তোমরা দেখো বুঝতে পারবে, এটা কিন্তু আমাদের সেন্ট্রাল থেকে ঠিক করে দেওয়া চার্ট, যেখানে প্রত্যেকটা শিশু পিছু 6 টাকা 78 পয়সা করে বরাদ্দ করা হয়েছে, যেটা আমাদের কেন্দ্র 4 টাকা 7 পয়সা দেবে, রাজ্য দেবে 2 টাকা 71 পয়সা। কিন্তু কোনো রাজ্য যদি মনে করে যে না, আমার যে রাজ্যের যে শিশুরা যারা পড়াশোনা করছে তাদেরকে আমি একটু আরও ভালো রকমের খাওয়াবো, বা তাদেরকে একটু পুষ্টিমূল্যটা একটু বেশি দেওয়া প্রয়োজন রয়েছে, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কিন্তু এই টাকাটা কিছুই নয়, তো সেক্ষেত্রে রাজ্য চাইলে কিন্তু এটা বাড়াতে পারে। ঠিক আছে? এটা রাজ্য চাইলে কিন্তু বাড়াতে পারে, কিন্তু কেন্দ্র কিন্তু বর্তমানে এখনও কিন্তু এই রেটটাকেই রেখেছে, অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে তোমার 4 টাকা 7 পয়সা দিচ্ছে, আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু 6 টাকা 10 পয়সা করেই কিন্তু কেন্দ্র দিচ্ছে। রাজ্য চাইলে কিন্তু এটা বাড়াতে পারে, এবার রাজ্য না চাইলে সেটা না বাড়াতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যে রেট, যে কেন্দ্র থেকে যে চার্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু এটা। আশা করছি বোঝাতে পেরেছি। দেখো এবারে সেটা এখানে বলা হয়েছে যে রাজ্য কিন্তু যদি চায় তাহলে সেই টাকাটা বা অর্থটা কিন্তু তারা বাজেটে মানে পেশ করে সেটা কিন্তু বাড়াতে পারে, সেটা রাজ্যের ওপর ডিপেন্ড করছে। যেমন বর্তমানে এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, সেটা কিন্তু এই 6 টাকা 78 পয়সা এটাকে বাড়িয়ে কিন্তু প্রত্যেকটা শিশু পিছু, অর্থাৎ প্রি প্রাইমারি থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিশুর জন্য কিন্তু 10 টাকা করে কিন্তু মানে 10 টাকা করা হয়েছে। আগে 6 টাকা 78 পয়সা ছিল, সেটাকে কিন্তু বাড়িয়ে এখন বর্তমানে 10 টাকা করা হয়েছে। বোঝা গেছে কি বলতে চাইলাম? চলো এরপরে আমরা একটু ডিটেলসে দেখব। দেখো পশ্চিমবঙ্গের যে বাজেট, দেখো আমি আপডেট করে দিয়েছি, দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে যে বাজেট 2026 যেটা পেশ হলো, নতুন সরকার যে বাজেট পেশ করলো, সেখানে এই পিএম পোষণ বা মিড ডে মিলের ক্ষেত্রে কী কী পরিবর্তন মানে আনা হয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু প্রত্যেকটা শিশুর যে পুষ্টিমূল্য বা যে খাবারটা দেওয়া হচ্ছে সেটার মান যাতে উন্নীত করা যায়, তার জন্যই কিন্তু এই বরাদ্দটাকে বাড়ানো হয়েছে। কারণটা বুঝতে পারলে? এবার এখন দেখো দেখতে পাচ্ছি আমরা যে আগে প্রত্যেকটা শিশু পিছু প্রাইমারি স্টেজ কিন্তু প্রি প্রাইমারি থেকে শুরু করে একদম তোমার পঞ্চম শ্রেণী পর্যন্ত, সেখানেতে আগে 6 টাকা 78 পয়সা করে বরাদ্দ ছিল, এখন সেটা বাড়িয়েছে 47%, 47% বেড়ে গেল, দিয়ে আমার বর্তমানে প্রত্যেকটা শিশুর প্রতি এখন বরাদ্দ 10 টাকা করে। অর্থাৎ আগে ছিল 6 টাকা 78 পয়সা, প্রত্যেকটা শিশুর জন্য 6 টাকা 78 পয়সা করে দেওয়া হতো। এটার মধ্যে কিন্তু চাল ইনক্লুড ছিল না, বা চাল ইনক্লুড কিন্তু এর মধ্যে নেই, চাল কিন্তু আলাদা করে দেওয়া হয়। ঠিক একইভাবে এটা বেড়ে এখন 10 টাকা হয়ে গেছে, আর চাল কিন্তু আলাদা করে দেওয়া হয়। এই যে 10 টাকাটা, এটা কিন্তু চালের টাকা হিসাবে ধরা হয় না।
ঠিক আছে, চাল বাদে আরও যে তোমার সবজি বলো, বিভিন্ন যে মশলা, সেগুলো কিন্তু এই টাকার মধ্যেই ধরা হয়, মানে চাল আলাদা করে দেওয়া হয়। তো এবার এই যে 10 টাকা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা শিশু পিছু প্রাথমিকের জন্য 10 টাকা করে কিন্তু বরাদ্দ করা হয়েছে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে মনে রাখবে যেটা ছিল আগে, যে 10 টাকা 17 পয়সা বা 10 টাকা 20 পয়সা যাই বলো না কেন, তো এইটা কিন্তু একই রয়েছে, এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু হয়নি। বোঝা গেছে? এটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। 10 টাকা 20 পয়সা বা 10 টাকা 17, যেহেতু 10 টাকা 17 আর মানে 3 পয়সার পার্থক্য রয়েছে, তো সে কারণের জন্য 10 টাকা 20। অনেক ক্ষেত্রে তোমরা দেখবে বিভিন্ন ইন্টারনেটে সার্চ করবে, তো দেখতে পাবে যে কোনো কোনো জায়গাতে কিন্তু 10 টাকা 20 পয়সাও কিন্তু দেওয়া থাকে। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি যে অফিসিয়ালি যে রেট দিয়েছে বা চার্ট যে দিয়েছে কেন্দ্র থেকে, সেখানে কিন্তু 10 টাকা 17 পয়সাই ছিল। তো 10 টাকা 17 পয়সা যে রেটটা ছিল, সেটা কিন্তু উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে একই রয়েছে, এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবার দেখো, এই জায়গাটাও তোমাদের মনে রাখতে হবে, কারণ বাজেটে এটাও বলা হয়েছে যে যারা এই রান্না করার দায়িত্বে থাকে, মিড ডে মিলের যারা রান্না করে, তো তাদের রাঁধুনি বা সহায়ক যারা থাকে আর কি, তাদের কিন্তু পারিশ্রমিক মূল্য 1,000 টাকা এটা কিন্তু বাড়ানো হয়েছে। এটাও তোমরা মনে রাখবে, যেহেতু তোমরা প্রত্যেকে প্রাইমারির ইন্টারভিউ দেবে। এরপরে যে জায়গাটা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং বর্তমানে এটা কিন্তু একটা মূল বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে বা অলরেডি ঘোষণা হয়ে গেছে যে কলকাতা পুরসভার আন্ডারে যে সমস্ত স্কুলগুলি রয়েছে, সেগুলিতে মিড ডে মিল সরবরাহ করার দায়িত্বে থাকবে কিন্তু ইস্কন। এটা কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে, তোমরা জানো। এবার বিতর্ক যেটা হচ্ছে, সেটা বলা হচ্ছে যে ইস্কন এটা তো অ্যাকচুয়ালি একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তো এরা সাধারণত নিরামিষ জাতীয় খাবার কিন্তু প্রদান করে থাকে। তো সেক্ষেত্রে এই যে ডিম, এই ডিমটাকে কিন্তু এই লিস্টে আপাতত বাদ রাখাই হয়েছে। তবে অফিসিয়ালি কোনো খাবারের লিস্ট কিন্তু এখনও বের হয়নি। তবে যেটুকু মনে করা হচ্ছে, যে পনির বা সোয়াবিন বা এই দুধ জাতীয় কোনো জিনিস, যেগুলো বিশেষ করে একটা শিশুর পুষ্টির মূল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিম ছাড়াও ধরো অনেক কিছু জিনিস তো রয়েছে খাবার, তো যেগুলো একটা শিশুর জন্য যথেষ্ট পুষ্টি প্রদান করবে, সেই সমস্ত খাবারগুলি কিন্তু এর মধ্যে রাখা হচ্ছে। তবে অফিসিয়ালি এখনও কোনো রকম খাবারের লিস্ট বা চার্ট কিন্তু বের হয়নি। এটা কিন্তু তোমরা অতি অবশ্যই মনে রাখবে। এবং কলকাতার, দেখো এই যে কলকাতার বাইরের যে স্কুলগুলো থাকছে, অর্থাৎ এই যে কলকাতা পুরসভার বাইরে যে সমস্ত স্কুলগুলো থাকছে, সেগুলো কিন্তু আগে যেভাবে রান্না হতো বা আগে যেমন রাঁধুনিরা রান্না করতো, শিক্ষকদের যেমন দায়িত্ব থাকতো, অর্থাৎ ওই যে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যে মিড ডে মিল সম্প্রসারণ হতো, সেটাই কিন্তু থাকছে। অর্থাৎ সেক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না, কেবলমাত্র পরিবর্তন হচ্ছে কলকাতা পুরসভার অন্তর্গত যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে। অতি অবশ্যই কিন্তু এই জায়গাটা মাথায় রাখবে। অনেকে ভাবছে যে না, এটা হয়তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা স্কুলে হচ্ছে, এমনটা নয়। এটা কেবলমাত্র কলকাতা পুরসভার মধ্যে যে সমস্ত স্কুলগুলি পড়ছে, সেখানেই কিন্তু ইস্কন এই খাবার প্রদান করবে বলেই মানে ঘোষণাটা আপাতত করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? দেখো, এরপরে দেখো আমরা যদি দেখি, এই যে এখানে তোমাদের পয়েন্ট আকারে যেগুলো আমাদের জানতে হবে, যে তথ্যগুলো মিড ডে মিল সম্পর্কিত, সেগুলো দেখো সবই দেওয়া রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাবে যে ক্যালোরি, প্রোটিন, চাল, ডাল, শাকসবজি, তেল, নুন, এই যে জায়গাগুলোই কোনটা কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন স্তরের জন্য কত গ্রাম করে বরাদ্দ থাকছে, সেটাও দেখো লিস্ট দেওয়া রয়েছে। এগুলো কোনো পরিবর্তন হয়নি, তাই এগুলো আমি আর বলছি না। ঠিক আছে, তো দেখো এই পিডিএফটা কিন্তু আমি কিন্তু অনেক আপডেট করেছি। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে, এই যে পয়েন্টের যে তথ্যগুলো, সেগুলো দেখবে, তোমরা পড়লেই বুঝতে পারবে আগের যে মেটেরিয়ালসটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেকটাই আপডেট হয়েছে। ঠিক আছে, তো দেখো এবারে যে ভালো দিক, দেখো আগে যে তোমাদের আমি ভালো দিকের কথা বলেছিলাম, সেগুলোও তো এখানে রয়েছে। এগুলো ছাড়াও আরও অনেক এক্সট্রা ভালো দিক কিন্তু দিয়ে দিয়েছি। কারণ দেখো, এবার একই ভালো দিক যদি বারবার ধরে মানে সমস্ত ক্যান্ডিডেট বলতে থাকে না, তাহলে কি হবে না, সেটা শুনে ইন্টারভিউটা তাহলে কোথা থেকে হয়তো জেনেছে, বা একই জিনিস বারবার ধরে বলছে, এবার একই জিনিস শুনতে তো কারো ভালো লাগে না। সেই কারণের জন্য আমি অনেকগুলো, তোমরা দেখতে পাবে এখানে 10টা কিন্তু ভালো দিক আমি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা তোমাদের মতো করে ভালো দিক তোমরা বলতে পারো। এবারে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা। দেখো, কেন এই জায়গাটা, তার কারণ হচ্ছে, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে মিড ডে মিল প্রকল্পের কি কিছু খারাপ দিক রয়েছে। তখন তোমার উত্তর হবে যে মিড ডে মিল প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটা শিশুর পুষ্টির মূল্য নির্ধারণের জন্য এবং স্কুল ছুটের পরিমাণ কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর কোনো খারাপ দিক নেই, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এবারে
আমি যখন আগের ক্লাসটা দিয়েছিলাম সেখানে কিন্তু এই অর্থের কথাটা বলেছিলাম, অর্থাৎ আগে যে 6 টাকা 78 পয়সা করে যে বরাদ্দ ছিল না, সেটা অত্যন্ত কম, তোমরা প্রত্যেকে জানো। কারণ 6 টাকা 78 পয়সা সত্যি কথা আজকাল কিছুই হয় না। তো এখন তুমি যদি সেটা বলতে যাও যে মিড ডে মিলের যে অর্থটা বরাদ্দ রয়েছে সেটা যদি কিছুটা বাড়ানো হতো তো সেটা ভালো হতো, ওটা একটু কম হচ্ছে কারণ এটাতে পুষ্টি মূল্যটা শিশুরা মনে হয় যেন ঠিকঠাক পাচ্ছে না। তাই তো এটা যখন তুমি বলতে যাবে তোমাকে হঠাৎ করে ক্রস কোশ্চেন করবে। এই যে সম্প্রতি সরকার তো অলরেডি দেখতে পেলাম যে 47% বাড়িয়ে দিল, যে আগে যে অর্থটা ছিল প্রত্যেকটা শিশু পিছু সেটা তো পশ্চিমবঙ্গ সরকার এসেই কিন্তু নতুন করে তো বাড়িয়ে দিল, 10 টাকা 10 টাকা করে প্রত্যেকটা শিক্ষার্থী পিছু বাড়িয়ে দিল। তখন তোমার উত্তরটা কি হবে দেখো, তখন তোমাকে বলতে হবে যদিও সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার শিশুদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়িয়েছে, তবুও বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে শিশুদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ আরও কিছুটা বাড়াবার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাই তো? তার কারণটা কি বলতো? এই কথাটা অতি অবশ্যই বলতে হবে, তাহলে কি বলতো তোমাকে না ক্রস কোশ্চেন করার জায়গাটা আর পাবে না। সেইভাবেই কিন্তু তোমাকে সাজিয়ে যেতে হবে। যখনই তুমি বলবে যে অর্থটা অনলি যদি তুমি এটা বলো যে যে বরাদ্দ অর্থটা যেটা রয়েছে সেটা অত্যন্ত কম, সেই অর্থটা যদি আরেকটু বাড়ানো হতো তাহলে ভালো হতো, তখনই তোমাকে ক্রস কোশ্চেন করবে যে এই তো সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তো অর্থ অলরেডি বাড়িয়ে দিয়েছে, তাহলে তুমি কেন এটা বলছো? তখন সেই কারণের জন্যই তোমাকে বলতে হবে, প্রথমেই বলে দেবে যে এই কথাটা যে যদিও সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার শিশুদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়িয়েছে, তবু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যদি এই অর্থটা আরেকটু বাড়ানো যেত তাহলে খুবই ভালো হতো, এতে শিশুদের পুষ্টির মূল্যটা আরও ভালোভাবে নির্ধারণ করা যেত বলে আমি মনে করি। ব্যাস এটুকু। এবারে দ্বিতীয়ত আর একটা জিনিস এই যে মাথায় রাখবে, এটাও তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, এই যে মিড ডে মিলের যে দায়িত্বটা বর্তমানে তোমরা দেখছো যে বিতর্কের বিভিন্ন কারণ হচ্ছে ইসকনকে দায়িত্ব দেওয়ার জন্য, তোমাকে প্রশ্ন করতেই পারে যে এই যে ইসকনকে মিড ডে মিলের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তোমার কাছে কতটা যুক্তিযুক্ত আছে বলে তুমি মনে করো, জিজ্ঞাসা করতেই পারে। তখন তোমার উত্তরটা হবে যে আমাদের যে প্রাইমারি বা প্রাথমিকের যে স্কুলগুলি রয়েছে সেখানে সাধারণত চতুর্থ শ্রেণীর বা গ্রুপ বির কোনো কর্মী থাকে না, তোমরা প্রত্যেকে জানো। এখন এই যে মিড ডে মিল এটাকে কিন্তু হ্যান্ডেল করতে হয় শিক্ষক শিক্ষিকা এবং তার সাথে ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে, তাই তো? দেখো সেটাই বলেছি যে যেহেতু কোনো রকম চতুর্থ শ্রেণীর কর্মী থাকে না, সেহেতু মিড ডে মিলের পুরো বিষয়টি শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও কিন্তু দেখতে হয়। সেক্ষেত্রে নানান সময় স্কুলের যে পাঠদান সেই পাঠদানের ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হতে পারে। এবারে তুমি বলবে যদিও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুরসভার অধীনস্থ স্কুলগুলিতে রান্না করা খাবার সরবরাহের দায়িত্ব পরীক্ষামূলকভাবে ইসকনকে, বা যেটার পুরো নাম আমি একটু পরেই আসছি এই নিয়ে একটু ডিটেলসে বলবো কারণ ইসকনের যেহেতু কথা আসছে এখানে, তাই তোমাকে ইসকনের পুরো নাম জিজ্ঞাসা করতে পারে, এর এস্টাবলিশড ইয়ার জিজ্ঞেস করতে পারে, সেটা আমি একটু পরেই বলছি, ঠিক আছে? তো এই ইসকনের হাতে কিন্তু তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যদি রাজ্য বাকি স্কুলগুলিতেও বিবেচনা করে, দেখো প্রত্যেকটা লাইন ভালো করে দেখবে, যদি রাজ্যের বাকি স্কুলগুলিতেও বিবেচনা করে যদি কোনো সংস্থাকে, যে কোনো সংস্থাকে যদি দায়িত্ব দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের যে নিরবিচ্ছিন্ন পাঠদান, এই পাঠদান করাতে এবং শিশুদেরও কিন্তু এতে অংশগ্রহণ করতে সুবিধা হবে বলে আমি মনে করি। কেন এটা তুমি বলবে? তার কারণ দেখো, তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইসকনকে দায়িত্ব দেওয়াটা তুমি তোমার কাছে কি যুক্তিতে দেখছো। তুমি সরকারের কোনো পদক্ষেপকে খারাপ বলতে পারো না, তাই না? তুমি ওই জায়গাতে গিয়ে কিন্তু তুমি বলতে পারবে না, তুমি ভোট দেবে যখন তুমি তখন তোমার নিজের আইডিওলজিতে তোমার যেটা মনে হয় তুমি কিন্তু ভারতের সাধারণ নাগরিক হিসেবে সেটার প্রতিফলন তুমি কিন্তু ওই ইভিএম মেশিনে দেখাবে, কিন্তু ওখানে গিয়ে তুমি বিরোধিতা করতে পারবে না, মানে সেটা তোমার কিন্তু ভালো রকম উত্তর হলো না। তাই দেখো আমার উত্তরের মধ্যে সরকার যেটা করেছে সেটাকেও কিন্তু আমি সমর্থন করলাম, এবং তার পাশাপাশি দেখো আমি এটাও বললাম এই ইসকনকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে তেমন রাজ্যের যে বাকি যে স্কুলগুলো রয়েছে সেগুলোকেও যদি বিবেচনা করে দেখে কোনো সংস্থাকে, দেখো ইসকনকে দিতে হবে এমনটা নয়, আমি দেখো এখানে যে কোনো সংস্থাকে, দেখো প্রত্যেকটা লাইন ভালো করে দেখবে, যে কোনো সংস্থাকে যদি দায়িত্ব দেওয়া যায় সেটা কিন্তু কি হবে না, শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে শিক্ষার্থীরাও যে নিরবিচ্ছিন্ন যে পাঠদান সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, তার ফলে ক্লাসটা কিন্তু ভালোভাবে নেওয়া যাবে। দেখো কত সুন্দর তুমি উত্তর দিলে, এটা কিন্তু একটা গ্রহণযোগ্যতা পাবে উত্তরের, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এবারে আমি তোমাদেরকে বলি এই যে ইসকন,
এই ইসকনের একটা পুরো নাম আছে, দেখো ইসকনের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এটা ইসকনের পুরো নাম। এবং মনে রাখবে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু এই ইসকন কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। এবং এই যে ইসকনটা, এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন স্বামী প্রভুপাদ নন্দ। ঠিক আছে, 1966 সালে স্বামী প্রভুপাদ নন্দ নিউ ইয়র্কে এই ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই প্রতিষ্ঠানটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন। এবং মনে রাখবে এই যে ইসকন, এটা মূলত যেহেতু কৃষ্ণ, তাই এটা কিন্তু একটা বৈষ্ণব ধর্মীয় সংগঠন। তাহলে এই ইসকন রিলেটেড এই তথ্যগুলোও তোমাদের মাথায় রাখতে হবে, হঠাৎ করে তোমাকে জিজ্ঞাসা করতেই পারে, তাই না? তো এটা কিন্তু হবে তোমার উত্তর। এবারে বাকিগুলো দেখো, এই যে কিছু সীমাবদ্ধতা সেগুলো আমি রেখেছি, মূলত এই হচ্ছে আমার আলোচনা। দেখো, আমাকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যাতে ওরা ক্রস কোশ্চেন না করার সুযোগ পায়। কারণ যখনই কোনো ক্রস কোশ্চেন হবে তখন তুমি দেখবে উত্তর ঠিকঠাক, হয়তো তুমি অন্য জায়গাতে উত্তর ঠিকঠাক দিতে পারবে, কিন্তু সেই জায়গাতে না হঠাৎ করে তোমার ব্রেন কিন্তু কাজ করবে না যে এটার কীভাবে কি উত্তর দেব। তাই যতটুকু মানে পারবে যে উত্তরটাকে এমনভাবে গুছিয়ে যাবে যাতে ওরা ক্রস কোশ্চেন করার সুযোগটুকু না পায়। আশা করছি বোঝাতে পারলাম। এইটুকুই তোমাদেরকে জানানোর ছিল। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। কোনো কিছু যদি তোমাদের মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের মন্তব্য জানাবে। আর প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যারা আগামী দিনে বিভিন্ন ধরনের প্রাইমারি বলো, SLST বলো বা গ্রুপ সি গ্রুপ ডি যারা ইন্টারভিউ দেবে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি আমাদের কাছ থেকে তোমরা মেটেরিয়ালস নিতে চাও তাহলে তোলায় দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো করে প্রিপারেশন নাও। তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো যে গতকালকে কিন্তু একদল প্রার্থী, চাকরি প্রার্থী যারা 2022-এর প্রাথমিকের টেট পাস করেছে তারা কিন্তু অলরেডি প্রাথমিক পর্ষদে গিয়ে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন, বর্তমানে যিনি সেক্রেটারি রয়েছেন তো তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি তোমাদের এই ইন্টারভিউয়ের যে প্রসিডিওর সেটা শুরু হবে। অলরেডি কিন্তু বিকাশ ভবনের কাছে এই নিয়ে একটা তথ্য পাঠানো হয়েছে। এবার বিকাশ ভবন যখনই গ্রিন সিগন্যাল দেবে তোমাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। যে কটা জেলার কিন্তু বাকি রয়েছে ইন্টারভিউ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন শুরু করে দাও, কোনো জায়গা যেন তোমাদের মিস না যায়। আর তোমাদেরকে বলে রাখি এই যে 7 পাতার যে মেটেরিয়ালসটা, 6 পাতার যে মেটেরিয়ালসটা রয়েছে, এই মিড ডে মিল প্রকল্পের তুমি যদি এই 6টা পাতা ভালো করে পড়ে নাও, আমি তোমাকে 100% বলতে পারি মিড ডে মিল থেকে যাই প্রশ্ন করুক না কেন তোমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই যদি কোনো মেটেরিয়ালসের তোমাদের প্রয়োজন পড়ে তোলায় দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু সমস্ত বিবরণ জেনে নিতে পারো। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।